হাসিনার কবর বাংলাদেশের মাটিতে হোক। এই মাটি অনেক পবিত্র। এইখানে হাসিনার মতন ফ্যাসিস্ট, হাসিনার মতন খুনি, সেটা আজকে খুনি বলতে কোনো অসুবিধা নেই, আদালতে প্রমাণিত, তার কবর বাংলাদেশের মাটিতে হবে। তার বলতে তুই ভারতে পচা জিনিস, পচা জায়গা গিয়ে মর। এই যে অজিত দোভালের সাথে ইন্ডিয়াতে যে বৈঠক, এই বৈঠকটা আপনি কিভাবে দেখেন বা আপনার কাছে কি খবর আছে? ইন্ডিয়ান পত্রিকা এবং বাংলাদেশের পত্রিকা মিলিয়ে আমরা যতটুকু আভাস পেয়েছি যে হাসিনার প্রসঙ্গটা এখানে এক্সক্লুসিভলি আলোচনা হয়েছে, বাংলাদেশ ফেরত চায় হাসিনাকে। তো আপনি তো খোঁজখবর রাখছিলেন, আপনার কাছে কি খবর আছে বা এই বৈঠকের গুরুত্ব বা এই বৈঠকটা সম্পর্কে জানতে চাই। জি, প্রথম কথা, এটা হচ্ছে কলম্বো সিকিউরিটি কনক্লেভ, যেটা একটা বাংলাদেশ গত বছর যার মেম্বার হয়েছে অফিসিয়ালি। এছাড়া মালদ্বীপস আছে, ইন্ডিয়া তো অবশ্যই আছে, শ্রীলঙ্কা আছে, বাংলাদেশ সেটার অংশ। তো এটা একটা ফর্মাল বৈঠক। আমরা যদি সেই বৈঠকে আমাদের বাংলাদেশ থেকে একটা প্রতিনিধি দল বা নিরাপত্তা উপদেষ্টা যাওয়াটা যৌক্তিক কি না সেই প্রশ্ন করি, আসলে সেটা প্রশ্ন করার এখন সময় না। গত বছর 2024-এর নভেম্বরে আমরা যখন এই কনক্লেভের পার্ট হইলাম, তখনই আমাদের প্রশ্ন করার যদি কোনো কারণ ছিল, তখন প্রশ্ন করা যাইতো যে কেন আমরা ভারত যেখানে একটা লিডিং ফোর্স সেখানে বা লিডিং এলিমেন্টস সেখানে কেন আমরা যাব। তো আমরা সেটার অংশ। এখন সেই আলোকে সাদা দাগে এটা একটা রুটিন কনফারেন্স ছিল এই 5টা দেশে, এবং সেটা ভারতে এবার অনুষ্ঠিত হয়েছে, সেখানে বাংলাদেশ গেছে। বাট এখানে আপনি যে জিনিসটা ইম্পর্টেন্ট অ্যানালজিটা আনছেন যে হাসিনা পরবর্তী বাংলাদেশ 1, 2 নাম্বার হচ্ছে এই মিটিংটা হয়েছে হাসিনার ফাঁসির আদেশের পরে। সেখানে অ্যাকচুয়ালি তাহলে এটার প্রেক্ষিতটা কি? এখন আমরা একটু যদি প্রথমে আসি হাসিনার ব্যাপারটাতে। হাসিনার জিনিসটা কি দেখেন, আপনার সাথে গত মাসে একটা প্রোগ্রামে আমরা আলাপ করছিলাম। হাসিনা একটা অডিও বার্তা ছিল, সেটাতে সে মনে আছে যে সে বলছিল যে আমাদের সামরিক বাহিনীর অফিসাররা কি এত ভীতু, তাদের কি সাহস নাই যে তারা এটার ইউনিট সরকারকে হটায় দিতে পারে না, বা এই ধরনের কি জিনিস। তখন একটা জিনিস আসলে আমি বলতে ভুলে গেছিলাম, বাট আমাদের দর্শকরা, আমরা তো আমি দুজনই দর্শকের মন্তব্যগুলা খুব সিরিয়াসলি আমরা সেগুলাকে দেখি, এবং ওখানে কিন্তু অনেক দর্শক একটা জিনিস বলছিলেন যেটাই পরিষ্কার, সেটা হচ্ছে সাহসের প্রশ্ন যদি আসে না, আমাদের সাহস নাই। হাসিনার বাবা মুজিব যেভাবে সাহসের সাথে 1971 সালের 25শে মার্চে পাকিস্তানে ব্যাগ গুছায় চলে গিয়ে সেখানে পাকিস্তানে ভুট্টো এবং ইয়াহিয়ার মেহমান হিসাবে সাহস দেখায় দেশের স্বাধীনতা সংগ্রাম করছিলেন, এবং আমাদের এই 24-এর 5ই আগস্টে হাসিনা এবং তার সাথে আওয়ামী লীগের লোকজন যেভাবে সাহসের সাথে হেলিকপ্টারে করে বর্ডার ক্রস করে ভারতে চলে গিয়ে তাদের সাহস দেখাইছেন, সেই সাহস আমাদের নাই, যদি সাহসের সেটা মাপকাঠি হয়। সুতরাং হাসিনা বা আওয়ামী লীগ কি, সেই তাদের সাহস কতটুকু, তাদের এই পরিস্থিতিতে আন্দোলন করবার ক্ষমতা কতটুকু, সেটা ক্লিয়ার হয়ে গেছে। দেন আমরা আসি যে হাসিনার যে শাস্তি, যেটা আদালত রায় ঘোষণা করলো আইসিটির, সেটার পরে দেখেন, আপনি যদি 2014 সালে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির যে আদেশটা হইল, তারপরের প্রেক্ষিতটা আর এখনকার হাসিনা, তখন বাংলাদেশের 64 জেলার মধ্যে অলমোস্ট 38টা জেলা অচল হয়ে গেছিল এই অন্যায় রায়ের প্রতিবাদে। 144 জন শাহাদাত বরণ করছিলেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে যেই অন্যায়ভাবে ফাঁসির মিথ্যা একটা রায় আদেশ দেওয়া হয়েছিল তার প্রতিবাদে। আর এখানে আমরা এই নভেম্বরের 17 তারিখে হাসিনার আদেশ হলো, তারপর কয়জন মরছে, কয় জায়গায় বিক্ষোভ হয়েছে, অচল হয়ে গেছে, কিছুই হয় নাই কিন্তু। সো দিস ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট। সেটা শুধু আপনি না, বা বাংলাদেশের জনগণ না, ভারতও কিন্তু সেই জিনিসটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেছে, এবং তারা আমার বিশ্বাস রিয়েলাইজ করতে পারছে
যে হাসিনা বাংলাদেশের জনগণে তারা যেভাবে হাসিনাকেই শুধুমাত্র সাপোর্ট করে গেছে, সেই জায়গায় আর কোনো কিছু আগাবে না। হাসিনা এখন বাংলাদেশের ক্ষেত্রে কোনো ফ্যাক্টর না, আওয়ামী লীগ কোনো ফ্যাক্টর না। এই পরিস্থিতিতে যখন এই ইনভিটেশনটা আসে এই কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগদানের জন্য, মোটামুটি আমরা সবাই ধরে নিয়েছিলাম, এবং আমার সাথে সংশ্লিষ্ট যেই মন্ত্রণালয় বা যারা ডেলিগেশন তাদের সাথে যে কথা হয়েছে, তারা বলছিলেন যে ওনারা সিরিয়াসলি চিন্তা করতেছেন না ওখানে জয়েন করবার জন্য। বাট প্রফেসর ইউনুস, আমি যতদূর জানি, উনি নিজ থেকে বললেন যে আমাদের তো এখন এঙ্গেজড হওয়ার, আমাদের যে বার্তা সেটা সুস্পষ্টভাবে ভারতের কাছে পৌঁছায় দেওয়ার জন্য এটাই সময়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এটা একটা কনফারেন্স, আমরা তো ডিপ্লোম্যাটিক হিসাবে ধরেন ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করি নাই। ভারতের সাথে আমার আপনার যেই জায়গাটা অবস্থান, সেটা বাংলাদেশের সবাই যে আমরা প্রতিবেশী হিসেবে থাকবো সম্মানের সাথে, সমতার ভিত্তিতে। তুমি আমার জন্য থ্রেট পোস্ট করবার সাহস করবা না, আমিও তোমার জন্য কোনো সমস্যা তৈরি করব না। এই বার্তাটা যেহেতু আছে, সেখানে তখন সিদ্ধান্ত হয় যে ঠিক আছে, ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বে জয়েন করবে। এবং জয়েন করার পরে যথারীতি উনি ওনার আজকের যে ভাষণটা সেটা আপনারা শুনেছেন, সেখানে যেই জিনিসগুলো বলা হয়েছে যে বাংলাদেশ কারো ইশারায় চলবে না, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার বলা হয়েছে যে আমাদের উপর অযাচিতভাবে মিডিয়া আক্রমণ চলছে, এবং এই যে ভারত মহাসাগরীয় বা বঙ্গোপসাগরের নিচে যে অঞ্চলটা আছে, এই ঘিরে যে দেশগুলা, তাদের মধ্যে সিকিউরিটি কোঅপারেশনের গুরুত্বপূর্ণ, সেটা একটা এক্সপেক্টেড। এর বাদে যেটা হয়েছে, যেটা নিয়ে পাবলিক কিউরিসিটি এবং কনসার্ন, হ্যাঁ, ভারতের এনএসএ অজিত দোভালের সাথে আমাদের এনএসএ ডক্টর খলিলুর রহমানের একটা সাইডলাইন বৈঠক হয়েছে। এটা সত্যি, এটা অস্বীকার করবার কিছু নাই। এবং ওনারা যাবার আগে আমার সাথে যতটুকু কথা হয়েছে, সে থেকে আমি একটা ধারণা পাচ্ছিলাম যে ওনারা আসলে একটা টাফ স্ট্যান্স নেবেন, যেহেতু ওনারা সম্ভবত একটা প্রেস ব্রিফ করে ওনাদের অবস্থানটা এবং কি হচ্ছে সেটা পরিষ্কার করবেন। বাট আমি যতটুকু ধারণা করতে পারি সেটা হচ্ছে হাসিনা পরবর্তী বাংলাদেশ কি, সেই জিনিসটা আমাদের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে হাসিনাকে তোমরা প্রত্যাবর্তন করো, এক্সট্রাডিশন ট্রিটি যেটা আছে সে অনুযায়ী, সেটা এক্সপেক্টেড। যদি না করো, সেজন্য আমরা তোমাদের কাছে কান্নাকাটি করবো না। বাট লুজার হবা ভারত, তোমরাই লুজার হবা। সেটা হচ্ছে কি, আমাদের সাথে তোমাদের যে অমীমাংসিত জিনিস আছে, সেখানে আমাদের আর তোমাদের কাছে চাওয়ার তেমন কিছু নাই। আমরা এখন নিজেদের মধ্যে চলতে পারবো ইনশাল্লাহ। তুমি যদি চাও সেই অমীমাংসিত জিনিসগুলো সমাধানের জন্য, দেন তোমাকেই হিসাব করতে হবে তুমি কাকে ছাড়বা, কাকে ধরবা। এবং আপনার একটা প্রোগ্রাম, আপনি বলেছেন যে ভারত সম্ভবত সমঝোতার দিকে আগাচ্ছে এই জায়গাটাতে, সেটা কারেক্ট। অ্যাকচুয়ালি আপনার অ্যাসেসমেন্ট যেটা ছিল, সেটা আমি বলবো মোর অর লেস ভেরি মাচ কারেক্ট। কারণ কি, আমি যেটা শুনেছি সেটা হচ্ছে ভারতের দিক থেকে কিন্তু তাদের সুরটা অত্যন্ত নরম ছিল, এবং হুমকির বদলে তারা জানতে চাইছিল যে ঠিক আছে, আমরা যদি সম্পর্ক উন্নয়ন করতে চাই, মনে রাখেন ভারত যে ট্রানজিট হাসিনার কাছ থেকে বিনা পয়সায় পাইছিল, যেই একটা ইকোনমিক জোন পাইছিল, বিদ্যুৎ জ্বালানি প্রতি ক্ষেত্রে তাদের যেই ব্যবসা ছিল, সেই জিনিসগুলো কিন্তু বর্তমান সরকার স্থগিত করে রাখছেন। তো সেই পয়েন্টে তারা জানতে যাচ্ছিল সেগুলো আগানোর জন্য আমাদের দিক থেকে আর কি আছে। তো আমাদের পক্ষ থেকে সম্ভবত বলা হচ্ছে যে আমরা চাই সমতা, এবং তোমরা এই যাদেরকে আশ্রয় দিয়ে রাখছো, এইভাবে জিনিসটা চিন্তা করো যে আমরা সিকিউরিটি থ্রেটের ব্যাপারে আলাপ করছি, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারদের মিটিংয়ে। আমাদের বাংলাদেশের জন্য সিকিউরিটি থ্রেট কি? হাসিনা ওইখানে বসে মুখ খুললে পরে যেই বক্তব্য রাখতেছে, তার লোকদের দিয়ে যে আমাদের মধ্যে অশান্তি তৈরির চেষ্টা করতেছে, সেটা কি তোমরা মনে করো না যে আমাদের জন্য সিকিউরিটি থ্রেট? তো সেই জিনিসে ভারত, আমি যতদূর বিশ্বাস করি এবং আশা রাখি, ভারত আস্তে আস্তে অ্যাকচুয়ালি এই যেই পালাই গেছে যে বীর সৈনিকরা পতিত হাসিনার সাথে সাথে আওয়ামী লীগের, তাদের বেশ কিছুকে আস্তে আস্তে পুশব্যাক করে বাংলাদেশে পাঠায় দিবে, এটা আমরা আশা করতে পারি। এবং পুরা জিনিসটা, এবং আমি আশা করি না যে হাসিনার এক্সট্রাডিশনটা এই সরকারের আমলে হবে, পরবর্তীতে নির্বাচিত সরকার আসলে হবে। বাট আমাকে যদি কোনো ভাই আপনি পার্সোনালি জিজ্ঞাসা করেন, হাসিনা ইজ এ ডেড হর্স নাও। ওর ব্যাপারটা নিয়ে আমরা, ও শুধু ওর না, বাকি সবার বিচারটা আমরা নিশ্চিত করতে চাই। বাট একই সাথে কিন্তু হাসিনা হইলে আমাদের চলবে, ও না আসলে চলবে না, এমন কোনো জিনিস হওয়া উচিত না। হাসিনাকে আমি তো পার্সোনালি চাই না যে হাসিনার কবর বাংলাদেশের মাটিতে হোক। এই মাটি অনেক পবিত্র। এইখানে হাসিনার মতন ফ্যাসিস্ট, হাসিনার মতন খুনি,
সেটা আজকে খুনি বলতে কোনো অসুবিধা নেই, আদালতে প্রমাণিত। তার কবর বাংলাদেশের মাটিতে হবে, তার বলতে তুই ভারতে পচা জিনিস পচা জায়গায় গিয়ে মর, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যদি ভারত সেটা নিয়ে গোয়ার্তুমি করতে চায়, দে উইল বি লুজার, এবং আমাদের হাতে স্টিল বার্গেনিং টুলগুলো থাকবে। তো সেই প্রেক্ষিতে আমি মনে করব নিরাপত্তা সংশ্লিষ্ট কনক্লেভে বাংলাদেশে সংযুক্ত হওয়াটা সরকারের সিদ্ধান্ত, পরবর্তী সরকার সেটা ডিসিশন নিবে এবং সম্ভবত সেখানে যুক্তই থাকবে। বাট সাইডলাইনে যে বৈঠকটা হয়েছে, আমি ধরেন আপনার প্রোগ্রামে ডক্টর খলিলের অনেক কাজের অনেক সমালোচনা করছি, বাট এই পয়েন্টটাতে আমি যেহেতু মোটামুটি নিশ্চিত এই লাইনেই আলাপগুলো হয়েছে, আমি আশা করব আপনারা যেভাবে জিনিসটাতে শক্ত অবস্থানে আছেন সেটাই বজায় রাখেন। তাহলে পরবর্তী নির্বাচিত সরকার আসলে পরে তারা কিন্তু সেইখান থেকে আবার শুরু করতে পারবে, রিভার্স হওয়ার সুযোগ তাদের খুব কম থাকবে। তো আমি আমি আপনার লিখিতের সঙ্গে একমত যে ধরেন আমাদের তো আসলে মানে আমরা তো আসলে কারো পক্ষে বা বিপক্ষে না। যখন যেখানে আগে থেকে মনে হয় যে একটা চাপ সৃষ্টি করে রাখা প্রয়োজন বৃহত্তর স্বার্থে, মানে যারা আলোচনায় যাচ্ছেন, কাজে যাচ্ছেন, তারা যেন প্রপার লাইনে থাকেন, এই জন্য তাদেরকে লাইনে রাখার জন্য মাঝে মধ্যে কিছু চাপ সৃষ্টি করতে হয়, কিছু কাজের সমালোচনা করতে হয়। এটা বলতে হয় যে আমাদের যে একটা আমরা যে খুব গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণে রেখেছি সবকিছু, এই বিষয়গুলো সামনে না আনলে হয় কি অনেক কিছুই হয় না। মানে অনেকেই অনেক রকম অ্যাক্ট করার চেষ্টা করেন। তো সেই জায়গাটায় ভালো এবং আমি মনে করি যে ভারত যদি বোঝে তাহলে তারা এটা বুঝবে যে পলিটিক্যাল গভর্নমেন্টের চেয়ে এই গভর্নমেন্টের সাথে যদি একটা নেগোশিয়েট করে তারা যদি তাদের কিছু স্বার্থ উদ্ধার করে নিতে পারে হাসিনার বিনিময়ে, তাহলে বেটার। নাইলে পলিটিক্যাল গভর্নমেন্ট যদি আসে তাহলে তারা সেটা পাবে না। মানে জি, জি। এখন আর বড় কথা হলো এখানে তো লুকাছাপা কিছু হইতেছে না। হ্যাঁ, হ্যাঁ। আমি এটাও অ্যাপ্রিশিয়েট করি যে লুকায় কেউ দিল্লিতে গিয়ে দেখা করলো, অথবা এখানে এসে লুকায় দেখা করলো। আমাদের বর্ডারে যেমন লালমনিরহাটে কারো কোথাও যাওয়া এবং সেখানে লুকায় কেউ কারোর সাথে দেখা করছে কিনা গত ২-৩ মাস আগে, সেটা নিয়ে কিন্তু বড় একটা গুঞ্জন আছে। লুকায় কিছু হবে না, যা করেন জনগণের কাছে পরিষ্কারভাবে করেন, জনগণকে জানতে দেন, জনগণের সমর্থন আপনারা পাবেন। না, মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে ভাই ভারতকে তো আমরা পাল্টাইতে পারবো না। মানে আমাদের প্রতিবেশী তো আমরা চেঞ্জ করতে পারবো না। যে না আমরা এখন ভারতের পাশে থাকবো না, আমরা এখন আমেরিকার পাশে চলে যাব। আমরা এখন সৌদি আরবের পাশে চলে যাব। আমাদের প্রতিবেশী হবে। সেটা তো সম্ভব না। সো যতটুকু সম্ভব অর্থাৎ যে কথাটা যে আপনি আমার অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবেন না, মাতবরি করবেন না, আপনি দাদাগিরি করবেন না, আপনি মানে প্রতিবেশীর মতো থাকেন। হাসিনার যেই সুবিধা দিছে আপনাদেরকে ওইটা শেষ। ওই চ্যাপ্টার ওভার শেষ।